বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং চট্টগ্রাম পলিটেকনিকের যৌথ উদ্যোগে আমাদের এই অনলাইন লাইভ ক্লাসের আয়োজন। সপ্তাহে 2 দিন তোমাদের সাথে আমার ক্লাস। আজ সপ্তাহের দ্বিতীয় ক্লাস। আজ 11ই আগস্ট 2021 খ্রিস্টাব্দ। এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 1, বিষয় কোড 66432। তোমাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমাকে তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ? খুবই ছোট ছোট, সেই জন্য 3টা চ্যাপ্টার আলোচনার চেষ্টা করব। আজ আমার সাথে যারা ক্লাসে অংশগ্রহণ করবে, তৃতীয় পর্ব সিভিল টেকনোলজির সকল সেকশন, সকল শিফট। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? তোমাদের ক্লাসে মাত্র হাজিরার জন্য অ্যাড্রেস দেওয়া আছে। আগের ক্লাসের মতো লিঙ্কে হাজিরা অংশগ্রহণ করবে। আর অ্যাসাইনমেন্টের জন্য আরেকটি গুগল ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে গুগল ক্লাসরুমে। খুব সহজ পদ্ধতি। কেউ যদি না বুঝো তাহলে ইউটিউবে কোনো একটি হিসেবে দিতে পারো, তুমি সাবমিট করবে। এবং এই অনলাইন লাইভ ক্লাসগুলি তোমাদের প্রকৃত ক্লাস হিসাবে, অর্থাৎ ভার্চুয়াল ক্লাস হিসাবেই গণ্য করা হবে। তোমাদের এই অনলাইন ক্লাসগুলিকেই গুরুত্বের সাথে বিবেচনা করে, কারণ এই ক্লাসগুলির মনিটরিং করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে করা হয়। তোমরা জানো কি না, এই প্রত্যেকটি ক্লাস বিভাগীয় প্রধান, অন্যান্য বিভাগীয় প্রধানদের দ্বারা একটা কমিটি আছে, সেই কমিটি দ্বারা মনিটরিং করা হয়। তাহলে তোমরা পরবর্তী চূড়ান্ত পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব শিকল জরিপের ব্যবহৃত প্রধান যন্ত্রপাতি। এগুলি নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি এবং অপটিক্যাল স্কয়ার নিয়েও কিছুটা কথা বলেছি। বাকি অংশ নিয়ে কথা বলবো আজকে অপটিক্যাল স্কয়ার। এছাড়া কথা বলবো শিকল জরিপের কার্যপ্রণালী, অফসেট এবং জরিপ লিপি লিখন প্রক্রিয়া। তো শুরু করি। অপটিক্যাল স্কয়ার শব্দ থেকেই দেখা যাচ্ছে অপটিক্যাল অর্থই হচ্ছে আলোক যন্ত্র। আলোক যন্ত্রে আমরা গত ক্লাসে অপটিক্যাল স্কয়ার দেখেছি। আজকে যেটা গত ক্লাসে কি দেখেছি, দুইটা মিরর যদি পরস্পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এর ভিতর যেই প্রতিফলিত, আপতিত এবং প্রতিফলিত আলোক রশ্মি দুটি তার দ্বিগুণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আমরা অপটিক্যাল স্কয়ারের মূলনীতিটা একটু দেখি। কোনো আলোক রশ্মি দুইটি প্রতিফলকের উপর পর্যায়ক্রমে প্রতিফলিত হলে এদের আপতিত ও প্রতিফলিত রশ্মি, এদের অন্তর্ভুক্ত কোণ প্রতিফলক দুইটির অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণের সমান হবে। গত ক্লাসে আমরা এটা প্রমাণ করেছি যে গ্লাস দুইটির অন্তর্ভুক্ত কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই আলোক রশ্মি দুইটির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই আমাদের শিকল রেখা CL শিকল রেখার সাথে DO রেখাটি 90 ডিগ্রি তৈরি করবে। এখন আমরা প্রিজম স্কয়ার নিয়ে আজকে আলোচনা করব। অপটিক্যাল স্কয়ারের যেই গত ক্লাসে আলোচনা করেছি, সেখানে দুইটা গ্লাস বসানো ছিল 45 ডিগ্রি, অর্থাৎ দুইটা মিরর বসানো ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে।
আজকে একই মূলনীতিতে দুইটা মিররের পরিবর্তে একটা প্রিজমকে অর্থাৎ একটা বড় গ্লাসকে থিকনেস, যার থিকনেস বেশি এই ধরনের একটা গ্লাসকে দুইটা প্রান্ত দেখো, এই দুইটা সাইড, এই অংশটা আর এই অংশটাকে কেটে এটাকে মিরর তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা পারদের প্রলেপ লাগিয়ে দিই তাহলে এই সাইডটা কিন্তু একটা আয়না হয়ে যাবে। অনুরূপভাবে এই সাইডটাকে যদি পারদের প্রলেপ দিয়ে দিই এটাও কিন্তু একটা রিফ্লেক্টর বা আয়নার মতো কাজ করবে। তাহলে এই দুইটা রিফ্লেক্টর ওখানে আয়না না বসিয়ে একটা থিকনেস, ভালো থিকনেসের বা ধরো 10 থেকে 15 মিলিমিটার থিকনেসের একটা গ্লাসকে এইভাবে দুইটা প্রান্ত কাটা হয়েছে যেন এরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এই দুইটা রিফ্লেক্টর থেকে একই নীতিতে আগের মতো এখানে দুইটা প্রিজম স্কোয়ারের সুবিধা হচ্ছে এখানে দুইটা অপটিক্যাল স্কোয়ার আছে, উপরে একটা অপটিক্যাল স্কোয়ার, এখানে একটা প্রিজম বসানো আছে, সেম দিস প্রিজম এখানে বসানো আছে, অর্থাৎ এই পাশে 90 ডিগ্রি তৈরি করার জন্য উপরের অংশ দিয়ে কাজ করবে এবং নিচের অংশ দিয়ে এখানে আর একটা প্রিজম বসানো আছে বাম পাশে 90 ডিগ্রি তৈরি করার জন্য। সুতরাং এই দেখো এই এক পাশের মিরর এটা হচ্ছে 90 ডিগ্রি, আমার মূল শিকড় রেখা হচ্ছে এ বির উপরে সিডি একটা লম্ব তৈরি করছে। এইটা করার জন্য আমাদের এই সি বিন্দুতে যে রেঞ্জিং রড আছে সেই রেঞ্জিং রডটাকে আমরা ইমেজ হিসাবে দেখব এবং এ বিন্দুতে যে রেঞ্জিং রড আছে সেটাকে আমরা অ্যাকচুয়াল হিসাবে দেখব। দুইটা রড যখন একই বিন্দুতে দেখা যাবে, গত ক্লাসে আমরা এটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, যখন দুইটা একই রেখায় দেখা যাবে তখন এটা 90 ডিগ্রি বোঝা যাবে, অর্থাৎ পরস্পর লম্ব। প্রিজম স্কয়ার কিভাবে কাজ করে আবার একটু দেখো একটা ভিডিও ক্লিপ। দেখো উপরে একটা প্রিজম, নিচে একটা প্রিজম, ডান পাশের অংশটা, ডান পাশ থেকে প্রতিবিম্ব এসে দেখো এটা একটা মিরর, এটা মিরর, একই জিনিস মিরর এবং গ্লাস দুই হিসাবেই কাজ করে। এটা একটু টেকনিক্যালি এমনভাবে তৈরি করা হয়েছে মিরর এবং গ্লাস হিসাবে কাজ করে। দেখো একটা গাছ আর এই প্রিজম একই রেখায় চলে আসছে। এখানে জিনিসটা এরকম হয়, এইদিকে যদি আমরা একটা প্রিজম রেঞ্জিং রড সেট করি যেটাকে লম্ব তৈরি করব, এই শিকড় রেখা যদি এই হয় এইটার প্রতিবিম্ব আসবে এখানে, আর আমার মেইন রেখা এই বরাবর যে রেঞ্জিং রডটা থাকবে তার সেটাকে আমরা সরাসরি দেখব এখানে। এইটা হচ্ছে গ্লাস, নিচের অংশটা গ্লাস বা ওপেন, এটা ওপেন, আর এখানে হচ্ছে প্রিজম। তাহলে এই প্রিজম দিয়ে আমরা ডান পাশের অবজেক্টটাকে এর প্রতিবিম্ব দেখব এখানে, আর এটা যেহেতু গ্লাস বা স্বচ্ছ এটা দিয়ে সরাসরি আমরা এই অবজেক্টটাকে দেখতে পারবো শিকড় রেখা। তাহলে এক পর্যায়ে আমরা সামনে পিছিয়ে গিয়ে দেখব যে এক পর্যায়ে এই প্রতিবিম্বটা এইটা যেহেতু আমার অরিজিনাল বস্তু, অরিজিনাল রেঞ্জিং রড, এটা স্থির থাকবে, এখানেই থাকবে। আর এই প্রতিবিম্বটা আমরা যখন সামনে পিছিয়ে হাঁটবো তখন এই প্রতিবিম্বটা আস্তে আস্তে এই পয়েন্ট বরাবর আসবে, অথবা এই দিক থেকে এই পয়েন্ট বরাবর আসবে। আমরা সামনে পিছিয়ে হাঁটলে এটা প্রতিবিম্বটা এই রেখায় আসবে। আমরা ততক্ষণ পর্যন্ত হাঁটবো যখন এই দুইটা একই রেখায় আসবে, যখন অ্যাকচুয়ালটা এবং ভার্চুয়ালটা এই দুইটা যখন একই রেখায় আসবে সেই বিন্দুতে আমরা এর নিচে শিকড় রেখা বরাবর চিহ্নিত করব। এইটাই হচ্ছে মূলনীতি। এরপর ঢালের কোণ পরিমাপ। ঢাল যদি সরল রেখা হয়, যে আমরা শিকড় রেখা পরিমাপ করতে গিয়ে যদি শিকড় রেখাটা যদি সমতল ভূমিতে হয় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি উঁচু নিচু হয়
বা কোনো হরিজন্টাল কোণ পরিমাপ করার দরকার পড়ে, সেইখানে আমরা ক্লিনোমিটার এবং বক্স সেক্সটেন্ট যন্ত্র ব্যবহার করব। ক্লিনোমিটার দিয়ে ভার্টিক্যাল অ্যাঙ্গেল পরিমাপ করা হয়। এটা একটা প্রোটেক্টর বা চাঁদার মতো, দেখো এটা একটা ক্লিনোমিটার। হ্যাঁ, ক্লিনোমিটার এটা দিয়ে ঢাল পরিমাপ করা হয়। দেখো পরবর্তীতে আর একটা চিত্র, এই যে আরো স্পষ্ট, এটা একটা ক্লিনোমিটার কিভাবে কাজ করে একটু দেখো। The clinometer is basically a protractor with a string and a weight. ক্লিনোমিটার মূলত একটা চাঁদা। এখানে চাঁদার মাঝখানে একটা ওজন ঝুলানো আছে। আমরা যখন এটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাইলে, এই যেহেতু এটা ওজন এবং ফ্রিভাবে ঝুলতেছে, সেটা একটা কোণ তৈরি করবে। দেখো এই রেখার দৈর্ঘ্য আমরা তির্যক দৈর্ঘ্যটা শিকল দিয়ে মেপে নিলাম। এরপর দেখো নিচে সার্ভেয়ার যিনি আছে ইনি এই কোণ তৈরি করে, এই কোণটা কত, অর্থাৎ এই রেখার সাথে শিকল রেখার সাথে উনি চাঁদাটাকে একই সমান্তরালভাবে ধরছে, যার জন্য যেহেতু এটা ফ্রিভাবে ওজনটা ঝুলতেছে, আর আমার এই 90 ডিগ্রি বরাবর রেখার সাথে যত ডিগ্রি কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। আমরা এই রেখাটা তির্যক রেখাটা সরাসরি ফিতে দিয়ে পরিমাপ বা শিকল দিয়ে পরিমাপ করতে পারি, কিন্তু আমার দরকার হচ্ছে হরিজন্টাল অনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই এ আর বি বিন্দুর মধ্যবর্তী হরিজন্টাল দূরত্বটা কত। তাহলে এই হরিজন্টাল দূরত্ব যেহেতু আমরা অতিভুজ পাচ্ছি আর কোণ পাচ্ছি, অতিভুজ আর ভূমির সম্পর্ক হচ্ছে কস থিটা। তাহলে আমরা এখানে ডি সমান এল কস থিটা, এইটা দিয়ে আমরা এই রেখাটার, এই তির্যক রেখাটার প্রকৃত দৈর্ঘ্য ডি পাবো। ডি ইকুয়াল টু এল কস থিটা। বক্স সেক্সটেন্ট যন্ত্র, এটা দিয়ে আমরা অনুভূমিক কোণ পরিমাপ করে থাকব। এটা দিয়ে শব্দ কি স্পষ্ট শোনা যাচ্ছে? মাঝে মাঝে হচ্ছে ভিডিও ইন্টারাপ্ট হচ্ছে, তোমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছো। পরবর্তী অধ্যায় শিকল জরিপের কার্যপ্রণালী, অর্থাৎ শিকল জরিপটা কিভাবে করব আমরা। যে এই জায়গাটার যদি আমরা ম্যাপ তৈরি করি, অর্থাৎ এটা বাহিরের যে ডটেড লাইন, এটা ফেন্সিং দেওয়া দেখা যাচ্ছে যে এটা সীমানা, আর সামনে একটা ওয়াল আছে, মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে এই উত্তর পাশে। সবসময় ম্যাপের উপর দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ। এটা যেহেতু সিভিল ডিপার্টমেন্টে পড়া এবং সাধারণ শিক্ষিত ছেলে হিসাবে জানা উচিত যে কোনো ম্যাপের উপর দিকটা উত্তর এবং নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। তাহলে এখানে উত্তর দিকে যখন এই রাস্তাটা চলে গেছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়ে এবং উত্তর দিকে কিছুটা বাঁকা হয়ে উপরের দিকে চলে গেছে। এখানে কি আছে? একটা বিল্ডিং আছে, একটা স্কুল আছে, দক্ষিণ দিকে আর একটা বিল্ডিং আছে, একটা মাঠের মতো আছে, অর্থাৎ কিছু বাগান আছে, গার্ডেন আছে, একটা কূপ আছে, একটা পুকুর আছে। তাহলে এই জায়গাটা আমরা একটা ম্যাপ তৈরি করব, ইনক্লুডিং দ্য সীমানা রেখা, বা এখানে একটা ওয়াল, সামনে দুইটা ওয়াল আছে। এইটা যদি আমরা ম্যাপ তৈরি করতে চাই তাহলে আমাকে কিভাবে কাজ করতে হবে? তাহলে প্রথমেই করতে হবে হচ্ছে রিকগনাইজেন্স সার্ভে, এরপরে সিলেকশন অফ স্টেশন পয়েন্ট, মার্কিং দ্য স্টেশন পয়েন্ট, সিলেকশন অফ বেজ লাইন, মেজারিং দ্য সার্ভে লাইন, ডিটেইলড ডাটা কালেকশন ফর প্রিপেয়ারিং ম্যাপ, বুকিং অফ ফিল্ড বুক, প্রিপারেশন অফ ম্যাপ এবং ইঙ্কিং দ্য ম্যাপ। এই কাজগুলি, এই 7টা ধাপ আমাকে করতে হবে। তাহলে প্রথম কাজ কি করতে হবে? রিকগনাইজেন্স সার্ভে, অর্থাৎ এই জায়গাটা যে আমি ম্যাপ তৈরি করব, আমাকে গিয়ে হুট করে শুরু করে দিলে হবে না কাজ। আমি এইখানে আসলাম, এখানে এসে এই বিন্দুতে এসেই কাজ শুরু করে দিব, এরকম করা যাবে না। প্রথমে আমাকে রিকগনাইজেন্স সার্ভে, এটাকে বলা হয় তদন্ত জরিপ বা প্রিলিমিনারি সার্ভে, এটা করার জন্য প্রথমে এসেই সম্পূর্ণ এলাকাটা ঘুরে ঘুরে দেখতে হবে, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটার একটা ইমেজিনারি ম্যাপ তোমার মাথায় তৈরি করে নিতে হবে। অর্থাৎ কোথায় কোন বিন্দু থেকে কাজ শুরু করলে বা কোন পার্শ্ব থেকে কাজ শুরু করলে তোমার জন্য সহজ হবে,
কিভাবে কাজ দ্রুত এবং সুন্দর এবং নিখুঁতভাবে করা যাবে, এই কাজটা করার জন্য তোমাকে বেশ কিছুটা সময় নিয়ে রিকগনাইজেন্স সার্ভে, তদন্ত সার্ভে বা প্রাথমিক জরিপ সম্পন্ন করতে হবে। প্রাথমিক জরিপ যত ভালো হবে, অর্থাৎ জরিপকার সার্ভেয়ার যত অভিজ্ঞ হবে, তার জন্য রিকগনাইজেন্স সার্ভে এতে একটা ভালো ফল আসার সম্ভাবনা থাকে। এরপরে সিলেকশন অফ স্টেশন পয়েন্ট। এই রিকগনাইজেন্স সার্ভের সময় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন বিন্দুতে স্টেশন পয়েন্ট তৈরি করবে। স্টেশন পয়েন্ট এখানে দেখো এই চিত্রে এ বি সি ডি, এই চারটা হচ্ছে স্টেশন পয়েন্ট। স্টেশন পয়েন্টগুলি এমন পয়েন্ট হবে যে পরপর তিনটা বিন্দু দিয়ে যেন একটা সুঠাম ত্রিভুজ, আমরা আগেই সুঠাম ত্রিভুজের কথা পড়েছিলাম, শিকল জরিপের একটা অন্যতম উপাদান হচ্ছে সুঠাম ত্রিভুজ। তাহলে আমাকে এমন তিনটা বিন্দু নির্বাচন করতে হবে যেন সুঠাম ত্রিভুজ হয়। এই এলাকাটাতে দেখো এ বি ডি এমন তিনটা বিন্দু, এইটা দ্বারা একটা সুঠাম ত্রিভুজ, এবং সি ডি বি এই বিন্দুগুলি দ্বারা আর একটা সুঠাম ত্রিভুজ তৈরি হয়েছে। সরি, এ বিন্দু থেকে বি এবং ডি বিন্দু অবশ্যই দেখা যেতে হবে। এ বিন্দু থেকে সি বিন্দু দেখার প্রয়োজন নাই, কারণ সি বিন্দু এ বি ডি ত্রিভুজের কোনো অংশ নয়। সি বিন্দুটা এই এ বি ডি, আমার এ বি ডি সুঠাম ত্রিভুজ তৈরি করতে হলে এ থেকে বি এবং ডি দেখা যেতে হবে, ডি থেকে এ বি দেখা যেতে, অর্থাৎ তিনজন মানুষ এখানে দাঁড়াবে, এ বি ডি বিন্দুতে তিনজন দাঁড়াবে এবং এরা পরস্পরকে দেখতে পাবে। অবশ্যই এ থেকে সি বিন্দু দেখার প্রয়োজন নেই। এরপর আমরা পরবর্তী ত্রিভুজ বিসিডি তৈরি করব। এটা আর একটা সুঠাম ত্রিভুজ। এই ক্ষেত্রেও সি বিন্দুতে আরেকজন লোক দাঁড়াবে, আরেকজন সার্ভেয়ার দাঁড়াবে, যেন সি বি ডি প্রত্যেককে দেখতে পারে। এই সিলেকশন করার জন্য শর্ত, স্টেশন বিন্দুগুলি এমন হইতে হবে যেন সহজে যাতায়াত করা যায়, এমন দুর্গম বিন্দুতে হবে না, খুব পাহাড়ের শীর্ষবিন্দু বা একবারে গর্তর ভিতরে বা এমন একটা জায়গা সেখানে একজন মানুষও ঠিকমতো দাঁড়ানো যায় না, বা পরবর্তীতে এই জায়গাটা ভেঙে যেতে পারে, কেউ নষ্ট করে ফেলতে পারে, এইরকম জায়গায় স্টেশন বিন্দু নির্বাচন করা ঠিক না। স্টেশন বিন্দু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় যদি কোনো প্রকল্প হয়, এই প্রকল্প শেষ হওয়া পর্যন্ত এই স্টেশন বিন্দুগুলিকে সংরক্ষণ করতে হবে। তাহলে স্টেশন বিন্দু সংরক্ষণ করার জন্য তোমাকে এগুলিকে চিহ্নিত রাখতে হবে। কোনো একটা বিল্ডিং যেহেতু আছে স্থায়ী স্থাপনা, বিল্ডিং থেকে কমপক্ষে তিনটা বিন্দু থেকে এর দূরত্ব মেপে রাখতে হবে। যেমন স্থায়ী বিন্দু কী আছে, ধর এখানে একটা বিল্ডিং আছে, তাহলে এই বিল্ডিং থেকে একটা দূরত্ব, এই প্রান্ত থেকে আর একটা দূরত্ব, আরও একটা প্রান্ত থেকে করতে হবে। এখানে আশেপাশে যে কোনো একটা স্থায়ী কিছু থাকলে সেখান থেকে, অর্থাৎ তিনটা বিন্দু থেকে, কমপক্ষে তিনটা বিন্দু থেকে এর দূরত্ব নোট করে রাখতে হবে। অনুরূপভাবে প্রত্যেকটা বিন্দুর এরকম তিনটা বিন্দু থেকে, তিনটা হলে সবচেয়ে ভালো, দুটা হলেও চলে, তিনটা হলে সবচেয়ে ভালো। তিনটা বিন্দু থেকে এটাকে সাক্ষী ডিস্টেন্স বলা হয়, এটা সাক্ষী হিসাবে কাজ করে। তাহলে পরবর্তীতে কোনো সময় এই বিন্দুটা যদি হারিয়ে যায়, ধরো তুমি 1 বছর বা 2 বছর পরে এই প্রজেক্টটার জন্য আবার কাজ করতে আসলা, তখন এই বিন্দু দেখা গেল তুমি একটা চিহ্ন দিয়ে গেছো, এখানে একটা পেগ বা খুঁটি রেখে গেছো, সেই খুঁটিটা আর নাই, তখন তোমাকে এই দূরত্ব থেকে এই দূরত্ব মেপে, এই দূরত্বগুলি মেপে তুমি ওই বিন্দুটাকে খুঁজে বের করতে পারবা। তাহলে অবশ্যই একে চিহ্নিত করে রাখার জন্য এরকম সাক্ষী মার্ক রাখতে হয়। তাহলে সিলেকশন অফ স্টেশন, জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে, কিছুটা ঘাস থাকলে এগুলি তুলে ফেলতে হবে, এবং সহজে দূরের থেকে যেন দেখা যায় যে এটা স্টেশন পয়েন্ট। অন্য পয়েন্টগুলি, গ্রন্থি স্টেশন বা টাই স্টেশন, এগুলিকে না চিহ্নিত করে দূরে থেকে না দেখা গেলেও চলবে, কিন্তু প্রধান স্টেশন পয়েন্টগুলিকে ভালোভাবে মার্কিং করতে হবে। সিলেকশন অফ দ্য বেজ লাইন, হ্যাঁ, এই যে একটা ত্রিভুজ নেট বলা হয়, একাধিক ত্রিভুজ যখন তৈরি করা হয় এটাকে ত্রিভুজ নেট। এই নেটের মধ্যে সবচেয়ে বড় এবং মাঝখান দিয়ে অবস্থিত এবং যেই রেখাটি সহজে পরিমাপ করা যায়
কোনো ভুলভ্রান্তি ছাড়া এবং প্রতিবন্ধকতা থাকে না, অপেক্ষাকৃত সমতল ভূমিতে হয়, সেই ধরনের শিকল রেখাকে, প্রত্যেকটা রেখাই তো শিকল রেখা, সেই শিকল রেখাকে বলা হয় বেজ লাইন। তাহলে ওই বেজ লাইনটা সিলেকশন করতে হবে। তাহলে এখানে দেখো অনেকগুলি বাহু আছে, এ বি বি এ বি বি সি সি ডি ডি এ, তারপরে AS2 CS1 T1 T2, এইগুলি বেজ লাইন হবে। বেজ লাইন হবে হচ্ছে সবচেয়ে দীর্ঘ এবং মাঝখান দিয়ে হতে হবে, এই ত্রিভুজ নেট বা ত্রিভুজ জালের মাঝে অবস্থিত হতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে BD রেখাটাই সবচেয়ে দীর্ঘ এবং এই ত্রিভুজ নেটের বা দুইটা ত্রিভুজের মাঝখানে অবস্থিত। তাহলে এইটাই হচ্ছে বেজ লাইন। এইটার পরিমাপ নিখুঁত হইতে হবে। এরপর দেখো এখানে একটা স্টেশন পয়েন্ট, এই স্টেশন পয়েন্টটাকে কিভাবে চিহ্নিত করে রাখছে, অর্থাৎ সাক্ষী হিসাবে কি কি রাখছে। এখানে একটা ইলেকট্রিক পোল আছে, এই পোলটা থেকে পরিমাপ করছে। আবার এখানে একটা গাছ আছে, ম্যাপল গাছ, ম্যাপল গাছ থেকে 18 ইঞ্চি ডায়ার একটা ম্যাপল গাছ, এই ম্যাপল গাছ থেকে পরিমাপ করছে 34 ফিট, 34.1 ফিট। এই ইলেকট্রিক পোল থেকে 72.35 ফিট। এখানে আরেকটা পাইন গাছ আছে, পাইন গাছ থেকে 10 ইঞ্চি ডায়ার পাইন গাছ, এখান থেকে পরিমাপ করছে 32.36 ফিট। তাহলে এইটা হচ্ছে, কোনো সময় যদি এই স্টেশন পয়েন্টটা মিসিং হয়ে যায় তাহলে এই যে উইটনেস বা সাক্ষী হিসাবে এই 3টা পয়েন্ট, এটা স্থায়ী পয়েন্ট, এই গাছগুলি কাটবে না বা ইলেকট্রিক পোল হারিয়ে যাবে না বা নষ্ট হবে না। মেজারিং অফ সার্ভে লাইন, মেজারিং অফ সার্ভে লাইন হচ্ছে এখন অন্যান্য সার্ভে লাইনগুলি পরিমাপ করা। পরিমাপ করা মানে কি, এখানে শুধু দৈর্ঘ্য নেওয়া, যেহেতু এটা শিকল জরিপ, এখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই, এই রেখাগুলি পরিমাপ করা। এখানে 2টা পরিমাপ আছে। এখানে দেখো ডিটেইল ডাটা কালেকশন অফ দ্য ফর প্রিপারেশন ম্যাপ, ম্যাপ তৈরি করার জন্য ডিটেইল ডাটা কালেকশন। ডিটেইল কি এটা আমরা পরবর্তীতে বলবো। বুকিং অফ ফিল্ড বুক, এই ডাটাগুলিকে ফিল্ড বুক, ফিল্ডে যে একটা বই বা একটা খাতা ব্যবহার করা হয়, সেই ফিল্ড বুকে এই তথ্যগুলিকে নোট করতে হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসবে। প্রিপারেশন অফ ম্যাপ, এবং ওই তথ্য দিয়ে একটা ম্যাপ তৈরি করতে হবে, ম্যাপ আঁকতে হবে। ম্যাপটা হচ্ছে স্বাভাবিকভাবে হালকা করে পেন্সিলে আঁকতে হবে প্রথমে, পরবর্তীতে ইঙ্কিং দ্য ম্যাপ। হ্যাঁ, এটা নির্ধারিত কালি আছে, এক একটা আইটেমের জন্য এক এক ধরনের কালি, সেই কালি দিয়ে ইঙ্কিং বা চূড়ান্তভাবে ম্যাপ প্রস্তুত করতে হবে। অ্যাসাইনমেন্ট কোনগুলি করবে, অ্যাসাইনমেন্ট তোমাদের যে নোট দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে দেওয়া আছে, তারপরে হয়তো আমি বলে দিব শেষে। হ্যাঁ, লিঙ্কে ঢুকে তোমার গুগল ক্লাসরুমে লিঙ্ক অ্যাড্রেসটা উপরে দেওয়া আছে, সেটাতে ঢুকে এটা ক্লাসের পরে দেখবে, ক্লাসে অথবা আমি পরবর্তীতে কমেন্টে দিয়ে দিব। রেঞ্জিং বা পংক্তিকরণ বা এক লাইনে নিয়ে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পংক্তিকরণ 2 প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। পংক্তিকরণটা কি, যেমন একটা শিকল রেখা, তুমি যেই রেখা বরাবর একটা ত্রিভুজের AB একটা রেখা মনে করো, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 209 মিটার, 209 মিটার। তুমি 20 মিটার শিকল দিয়ে এর দৈর্ঘ্য পরিমাপ করতেছো। তাহলে 20 মিটার দিয়ে যদি করো তাহলে কতবার ব্যবহার করতে হবে? 10 বার শিকল ইউজ করলে আসবে হচ্ছে 200 মিটার, 10 বার ইউজ করলে হবে 200, এরপরে থাকবে আরও 9 মিটার। অর্থাৎ এইখানে বরাবর তোমাকে এরকম 10 বার মেপে যেতে হবে, 10 বার মেপে গিয়ে শেষে আরও 9 মিটার থেকে যাবে। এইখানে গিয়ে তোমার 209, এই পর্যন্ত 200, এই পর্যন্ত 200। বিষয় হচ্ছে যখন তুমি শিকল রেখাটা পরিমাপ করবা, এই যে মনে করো এই যে একটা শিকল রেখা, এই রেখাটা নিশ্চয়ই মাটিতে দাগ দেয়া নেই। আমরা যে এখানে জরিপ করব সেখানে কি মাঠে এই রেখা দাগ দেয়া থাকবে? অবশ্যই দাগ দেয়া থাকবে না।
তাহলে আমরা যখন মাঠে কাজ করতে যাব তখন দেখা যাবে যে এই শেষ প্রান্তে আমি একটা রেঞ্জিং রড পুঁতে দিব, যেহেতু এটা আমার শেষ স্টেশন বিন্দু, আর এই প্রথম আর একটা স্টেশন বিন্দু। এখন যখন সার্ভেয়ার শিকল নিয়ে আগাবে, দেখা যাবে সে লাইন থেকে কিছুটা আবার এদিকে চলে যেতে পারে, এদিকে চলে যেতে, একই রেখার উপরে থাকবে এটা কখনোই সম্ভব না। কারণ এটা তো আর বোঝা যাবে না, 209 মিটারে তো আর বোঝা যাবে না যে এই আমার তো মাপতে হবে সে স্ট্রেট লাইন, একেবারে স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে 209। আমি যতবার এরকম দিক পরিবর্তন করব ততবার আমার দৈর্ঘ্য বাড়তে থাকবে, অর্থাৎ আমার 209 মিটার পাবো না, দেখা যাবে যে আমি শেষে গিয়ে 210 মিটার বা 12 মিটার পেয়ে যাব। সুতরাং এই যে একই রেখা বরাবর পরিমাপ করা, এইটাকে বলা হয় রেঞ্জিং বা পংক্তিকরণ। তোমরা হাজিরা বা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ব্যস্ত না হয়ে আশা করি ক্লাসটা আগে ফলো করো, এগুলি সবই পাওয়া যাবে। তোমরা ক্লাসে মাত্র 14 জন এখন ক্লাস দেখছো, কিন্তু হাজিরা দিচ্ছ কিন্তু অনেক, মাত্র 14 জনকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। ক্লাস ক্যাপ্টেন যারা, তোমরা তোমার ক্লাসের সবাইকে বিষয়টা জানিয়ে দিবে যে ক্লাসে যেন সবাই অ্যাটেন্ড করে, কারণ পরবর্তীতে কিন্তু থিওরি ক্লাস হবে না। আর থিওরি ক্লাস হবে না, এই ক্লাসটাই কিন্তু তোমাদের কার্যকরী ক্লাস হিসাবে গণ্য করা হচ্ছে। পরবর্তীতে আমরা যদিও আবার যদি কখনো থিওরি ক্লাসের সুযোগ আসে, কিন্তু এই ক্লাসগুলি আর কখনোই হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই একই রেখায় রাখার জন্য কি করা হয়, তাহলে এই বিন্দুতে দুইটা প্রান্ত বিন্দুতে, স্টেশন বিন্দুতে দুইটা রেঞ্জিং রড থাকবে। কারণ এই রেঞ্জিং রড থেকে কিছুটা পিছনে এসে 1 মিটার বা 2 মিটার পিছনে এসে তাকাতে হবে এই রেঞ্জিং রড বরাবর, আর মাঝখানের রেঞ্জিং রডটা হচ্ছে অস্থায়ী রেঞ্জিং রড। এখন তুমি যদি লাইন পরিমাপ করতে গিয়ে এরকম লাইনের বাইরে চলে যাও, এখানে চলে আসো, তখন আমি যদি এই প্রান্ত থেকে এইভাবে দেখি, তাহলে দেখা যাবে যে এই রেঞ্জিং রডটা বাহিরে। এখান থেকে তাকালে 3টা রেঞ্জিং রডকে একই রেখায় দেখতে হবে। তাহলে এই রেঞ্জিং রডে যেই সার্ভেয়ার থাকবে তাকে ডানে বামে সরার জন্য নির্দেশ দিয়ে এমনভাবে দেখতে হবে যেন এই 3টা রেঞ্জিং রড একই রেখায় আসে। যখন 3টা রেঞ্জিং রড একই রেখায় আসবে, তখন এটাকে অস্থায়ীভাবে এখানে পুঁতে দিতে হবে বা একটা অ্যারো দিয়ে চিহ্নিত করে রাখতে হবে। এরপর তুমি শিকল রেখা এইভাবে মাপতে থাকবে, এরকম কিছু দূর পর পর এরকম অস্থায়ী রেঞ্জিং রড পুঁততে হবে বা অ্যারো দিয়ে চিহ্নিত করে রাখতে হবে, এবং পরবর্তীতে অ্যারোগুলিকে তুলে নিয়ে একই রেখা পংক্তিকরণ করে নিতে হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ পংক্তিকরণ। এটা হরিজন্টাল সমতল ভূমির ক্ষেত্রে প্রত্যক্ষ পংক্তিকরণ বা রেঞ্জিং করা হয়। এখানে দেখো 4টা ইন্টারমিডিয়েট, মাঝখানে 2টা রেঞ্জিং রড দেওয়া হয়েছে, আর এই প্রথম এ বিন্দু এবং বি বিন্দু 2টা স্টেশন পয়েন্টে, প্রান্ত স্টেশনে 2টা রেঞ্জিং রড আছে। এবং এই রেঞ্জিং রড থেকে এখানে দেখা যাচ্ছে বেশ কাছে দাঁড়ানো, আরও কিছুটা যতটা পিছনে দাঁড়াবে ততটা তুমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এবং এক চোখ দিয়ে দেখবে, 2 চোখ দিয়ে দেখা যাবে না, এক চোখ দিয়ে এই রেঞ্জিং রড, প্রথম রেঞ্জিং রড এবং শেষ রেঞ্জিং রডটা হচ্ছে তোমার টার্গেট, আর মাঝখানের 2টা রেঞ্জিং রডকে তুমি একই রেখায় নিয়ে আসতে হবে। এরা বাহিরে থাকলেও এদেরকে নির্দেশনা দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে, একই রেখায় নিয়ে আসতে হবে। আর প্রথমটা আর শেষটা স্থায়ীভাবে আগে পুঁতে রাখতে হবে, এখানে কোনো মানুষ থাকার দরকার নাই। এই মাঝখানের 3 নম্বর এবং 4 নম্বর রেঞ্জিং রডের জন্য 2 জন থাকবে, এদেরকে ডানে বামে সরার নির্দেশনা দিয়ে এদেরকে একই লাইনে নিয়ে আসতে হবে। অস্থায়ী পরোক্ষ রেঞ্জিং রড। পরোক্ষ রেঞ্জিং হচ্ছে যখন এ থেকে বি বিন্দুর মাঝখানে, এখানে দেখো এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই বরাবর আমাদের শিকল রেখা দৈর্ঘ্য মাপতে হবে, স্ট্রেট লাইন। কিন্তু
এ এবং বি এর মাঝখানে এরকম একটা উঁচু পাহাড় আছে, যার জন্য এ বিন্দুতে যে সার্ভেয়ার আছে বি বিন্দুর সার্ভেয়ারকে সে দেখতে পারে না এই প্রতিবন্ধকতার কারণে। তাহলে এটা কিভাবে একই রেখায় পরিমাপ করা যাবে? সেই জন্য এটা ইনডাইরেক্ট মেথডে পরিমাপ করা হয়। তাহলে দেখো এটা কিভাবে, ভিডিওটা দেখো, তারপর আমরা আলোচনা করব। The station A and station B. Station A and B are not intervisible to each other due to interranging high ground. Select two intermediate points C and D such that from each point both A and B are visible. Range station C from station B and adjust station D to new position D dash. Station D dash from station A and move station C to new position C dash lies in a straight line of AC dash D dash. Again, range the station C the station A and straight line of range station the station A D dash line dash C D dash from station. এখানে দেখো এ এবং বি, এ থেকে বি দেখা যায় না, যেহেতু এ থেকে বি দেখা যায় না এই জন্য আমরা সরাসরি প্রত্যক্ষভাবে রেঞ্জিং বা একই রেখা টানতে পারি না। সেই জন্য আমাকে সহযোগী হিসাবে সি এবং ডি আরও দুটি রেঞ্জিং রড ব্যবহার করতে হচ্ছে। এমন দুটি সি এবং ডি এমন দুইটি বিন্দু আমরা চিহ্নিত করব, নির্বাচন করব, যেমন এ থেকে সি এবং ডি দেখা যায় আর বি থেকে সি এবং ডি দেখা যায়। যেহেতু এ থেকে বি দেখা যায় না, সুতরাং এ থেকে বি দেখার আমাদের প্রশ্নই আসে না। তাহলে প্রথমে আমাকে এ থেকে ডি বিন্দুকে রেঞ্জিং করব, অর্থাৎ এ থেকে ডি দেখব, তখন দেখা যাবে যে সি বিন্দু এ ডি এর বাহিরে আছে। আমরা এখানে একটু আকারে দেখাই। ডি এখন দেখা যাচ্ছে সি বিন্দু ডি থেকে এই রেঞ্জিং রেখা থেকে বাহিরে আসে। তখন সি কে বলবো যে তুমি এই রেখায় আসো, তখন সে এই রেখায় আসবে। আবার একইভাবে বি থেকে সি কে দেখব, তো দেখা যাবে যে ডি বিন্দুটা এই বিসি রেখা থেকে বাহিরে আছে, তখন ডি কে বলবো তুমি এই রেখায় আসো। পরবর্তীতে আবার এ থেকে ডি কে, এই নতুন ডি কে দেখব, এ থেকে নতুন ডির দিকে তাকাবো, তখন সি এখন এখানে, পরবর্তীতে সি আসছে এখানে, এখন সি আসবে আবার এখানে। অনুরূপভাবে বি থেকে আবার নতুন সি এর দিকে দেখব, তখন ডি আবার এখানে চলে আসবে। এইভাবে পর্যায়ক্রমে দেখা যাবে, সাকসেসিভলি বলা হয়। এইরকম বারবার করতে করতে দেখা যাবে যে এই এ বি সি ডি একই রেখায় চলে আসবে এবং তখন আমরা প্রকৃত রেখাটির দৈর্ঘ্য পেয়ে যাব। Next A one, and move station C to new position C dash lies in a straight line of AC dash D dash. Again, range the station C dash from station B and move station D dash to new position of D double dash, which lies in straight line of BD double dash C dash. Similarly, range the station D এখন double এ dash থেকে from ডি কে আবার station রেঞ্জিং করা হচ্ছে, and দেখা যাচ্ছে adjust সি বাহিরে station আছে, C dash কারণ to সি the কে new আবার position লাইনে নিয়ে of আসা হচ্ছে। C double dash, which lies in straight line of AC double dash D double dash. Now range এখন station আবার C double dash ডি থেকে from সি station কে রেঞ্জিং করা and হচ্ছে, দেখা যাচ্ছে ডি station এখনো বাহিরে আছে, double dash আবার ডি কে to the new লাইনে নিয়ে position আসা of হচ্ছে। D triple dash অনুরূপভাবে lies in the line of B আবার is obtained. Make D triple dash B is obtained. Measure the এইভাবে distance কয়েকবার করলে between দেখা যাবে যে station points. সবগুলি একই রেখায় চলে আসছে। Length এখন এই between রেখাগুলি station পরিমাপ AC করলে double dash is 60 রেখার meter. দৈর্ঘ্য পাওয়া যাবে। Length between station C double dash
D triple dash is 45 meter. Length between station D এ বি এর 9 কার্ভ ডিস্টেন্স থেকে আমরা পরবর্তীতে এদের হরিজন্টাল ডিস্টেন্স বের করব। এটা হচ্ছে পরোক্ষ রেঞ্জিং। the station. শিকল বা ফিতা দিয়ে রৈখিক পরিমাপ করার প্রক্রিয়া। সমতল ভূমিতে অনুভূমিক রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ। এরপর দ্বিতীয় হচ্ছে ঢালু ও বন্ধুর ভূমিতে অনুভূমিক রেখার দৈর্ঘ্য পরিমাপ করা। প্রকৃত রেখা না, আমাদের অনুভূমিক দূরত্বটাই হচ্ছে ভূমির প্রকৃত দৈর্ঘ্য। ঢালু ও বন্ধুর ভূমিতে অনুভূমিক দূরত্ব পরিমাপে শীর্ষবিন্দু পদ্ধতি একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। আমরা চিত্র দিয়ে বুঝতে পারবো। এখন প্রত্যক্ষ পদ্ধতি, এটা একটা ঢালু জায়গা, এখানে শীর্ষবিন্দু পাহাড়ের উপরে, এই বিন্দুতে আমরা যদি একটা শিকলের শুরু বিন্দু দিয়ে বা টেপ দিয়ে পরিমাপ করি, এখানে একটা অ্যারো দিয়ে চিহ্নিত করলাম। অ্যারোতে আমরা শিকল ফিতা ব্যবহার করি, স্টিল টেপ ব্যবহার করে এটা পরিমাপ করব। যেহেতু এটা শিকল ব্যবহার করলে এটা এরকম স্যাগ হয়ে যাবে, স্যাগ হয়ে গেলে আমরা প্রকৃত দৈর্ঘ্য পাবো না, বেশি দৈর্ঘ্য কম দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং এই বিন্দু থেকে আমরা এখানে 0 ধরব এবং স্টিল ট্যাপ, যেহেতু এটার ওজন কম, স্টিল ট্যাপ টান টান করে পরিমাপ এই রেঞ্জিং রডের সাথে ধরবো। এই রেঞ্জিং রডের সাথে এখন রেঞ্জিং রডের সাথে আমার স্পিরিট লেভেল বা বাবল পাওয়া যায়, এটার সাথে লাগানো থাকে যেন এটা স্ট্রেট ভার্টিক্যাল থাকে। হ্যাঁ, এই রেঞ্জিং রডটা যদি তোমার তির্যক এইভাবে বাঁকা থাকে বা এইভাবে বাঁকা থাকে, হ্যাঁ, যেদিকে বাঁকা থাকলে, এইদিকে বাঁকা থাকলে এত বেশি পরিমাপ হয়ে যাবে, এইদিকে বাঁকা সামনের দিকে ঝুঁকে থাকলে কম পরিমাপ করা হবে। তাহলে এই জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে, এই রেঞ্জিং রডটা যেন স্ট্রেট থাকে। আবার এই বিন্দু থেকে এরকম ধাপে ধাপে, এটাকে স্টেপিং বলা হয়, এরকম ধাপে ধাপে পরিমাপ করে এই প্রত্যেকটা হরিজন্টাল মাপকে x1 x2 x3 x4 এগুলিকে অ্যাড করলে আমরা টোটাল হরিজন্টাল ডিস্টেন্স পেয়ে যাব। ভার্টিক্যাল ডিস্টেন্স বের করার জন্য আমরা যদি এরকম y1 y2 y3 এগুলি পরিমাপ করি, ভার্টিক্যাল ডিস্টেন্সটাও পেয়ে যাব। এই হরিজন্টাল ভার্টিক্যাল থেকে আমরা আবার চাইলে এই বিন্দু থেকে এই বিন্দুর স্লোপ বের করতে পারবো। আমরা এর আগেই দেখছি যে এক্ষেত্রে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ববাই ভূমি হবে। এখানে আমরা এই এক্স পাচ্ছি এটা আর ওয়াই পাচ্ছি এটা, এইটা হবে অ্যাঙ্গেল লম্ববাই ভূমি, ওয়াই বাই এক্স tan থিটা সমান লম্ববাই ভূমি। এটা থেকে আমরা এই অ্যাঙ্গেল থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স, এইভাবে আমরা এটার অ্যাঙ্গেলও বের করতে পারবো। এগুলো প্রত্যক্ষ। এখন আসো পরোক্ষ পদ্ধতি, অর্থাৎ সরাসরি যদি এই হরিজন্টাল ডিস্টেন্সটা যদি সরাসরি পরিমাপ করা না যায়, সেই ক্ষেত্রে এখানে একটা রেঞ্জিং রড আর এখানে একটা রেঞ্জিং রড পুঁতে দিলা এবং এখানে চিহ্নিত করে দিবা, এখানে স্থায়ীভাবে একটা পেগ বা খুঁটি দিয়ে দিবা, এখানে একটা খুঁটি দিয়ে দিবা। এই দুইটা খুঁটির উপরে দুইটা রেঞ্জিং রড দিবা এবং রেঞ্জিং রডের নির্দিষ্ট একটা উচ্চতায়, দেখো এখানে 1 2 3 4 ঘর, অর্থাৎ একটা যদি 30 সেন্টিমিটার করে হয় তাহলে 120 হয়, বা 3 ঘর নিলাম, বা এগুলি 20 করে হলে 1 2 3 4 80 সেন্টিমিটার, এখানে 80 সেন্টিমিটার। এই 80 সেন্টিমিটার আর এই 80 সেন্টিমিটার বরাবর যদি একটা স্টিল টেপ দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, এটা পাবো হচ্ছে এল। এবং ক্লিনোমিটার বা প্রোটেক্টর দিয়ে যদি আমরা এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা পেয়ে যাই, এখানে এই থিটা, তাই এই থিটা অর্থাৎ হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে তির্যক রেখার দূরত্ব পেলাম এল, এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি এল কস থিটা। যেহেতু এটা ভূমি, যেই বাহুর সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে ভূমি, আর অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সবচেয়ে দীর্ঘ অতিরিক্ত লম্বা যেই বাহু সেটা হলো অতিভুজ। তাইলে এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। অতিভুজ আর ভূমি সম্পর্ক হচ্ছে কস থিটা। তাহলে এক্স সমান এল কস থিটা। তাহলে এটা পরোক্ষভাবে পরিমাপ করা হয়।
বলা হয়। এটা হচ্ছে শিকল রেখা। এগুলি প্রত্যেকটা রেখাই এক একটা শিকল রেখা। এই শিকল রেখা থেকে কোনো বিন্দুর দূরত্ব, যেমন এটা একটা বিল্ডিং, শিকল রেখা থেকে কোনো বিন্দু অফসেট, শিকল রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বকেই অফসেট বলা হয়। এটা হচ্ছে শিকল রেখা। এগুলি প্রত্যেকটা রেখাই এক একটা শিকল রেখা। এই শিকল রেখা থেকে কোনো বিন্দুর দূরত্ব, যেমন এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের কর্নারগুলি হচ্ছে আমার পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই শিকল রেখার দূরত্ব, এই পয়েন্ট থেকে এই শিকল রেখার দূরত্ব, প্রত্যেকটা শিকল রেখা থেকে দূরত্বগুলি হচ্ছে অফসেট। অফসেট দূরত্ব দুই ধরনের, একটা হচ্ছে লম্ব অফসেট আর একটা হচ্ছে তির্যক অফসেট। অর্থাৎ শিকল রেখা থেকে যদি এটা লম্ব হয়, অর্থাৎ এই আমরা যে অপটিক্যাল স্কোয়ার ইউজ করছি বা প্রিজম স্কোয়ার ইউজ করছি, সেখানে কিন্তু আমরা লম্ব পরিমাপ করছি। তাহলে এই প্রিজম স্কোয়ার বা অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার এখানে আছে। তাহলে এই লম্ব অফসেট আর একটা হচ্ছে তির্যক অফসেট, এটা আমরা পরবর্তীতে দেখাবো। এই দেখো একটা শিকল রেখা, এই শিকল রেখা থেকে এই গাছটার একটা লম্ব, এই বিন্দুতে এই গাছটা এই বিন্দুতে লম্ব, এই পোলটা, এই ইলেকট্রিক পোল বা একটা লাইট পোস্ট, এই লাইট পোস্টটা এই বিন্দুতে লম্ব। আর এখানে দেখো অবলিক অফসেট বলছে, এখানে অবলিক মানে তির্যক। এই বিন্দু থেকে এই বিল্ডিংটার দুইটা প্রান্তের দূরত্ব, এখানে কোনো লম্বর বিষয় আসে নাই, এখানে দুইটা দূরত্ব, এখান থেকে দূরত্ব কত, অর্থাৎ এই বিন্দু থেকে বিল্ডিংয়ের এই প্রান্তের দূরত্ব কত, এই বিন্দু থেকে এই প্রান্তের দূরত্ব কত। অনুরূপভাবে এখানে তির্যক অফসেট আমরা মাঝখানেও নিতে পারতাম। যেমন এই ইলেকট্রিক পোলটার মনে করো আমার অপটিক্যাল স্কোয়ার নাই, প্রিজম স্কোয়ার নাই, অপটিক্যাল স্কোয়ার নাই, আমার এইটার অফসেট কীভাবে নিব? তাহলে আমার এদিক থেকে আমি কাউন্ট শুরু 0 থেকে, মনে করো এটা 70 মিটার, এই শিকল রেখাটা 70 মিটার। এইখানে এসে মনে করো এইখানে 40 মিটার বা 42 মিটার, 42 মিটারে এসে এই গাছটা পাওয়া গেল। আমি যেহেতু আমার লম্ব পরিমাপ করার কোনো যন্ত্র নাই, তাহলে মনে করো এই বিন্দুটা আছে হচ্ছে 35 মিটার, আর এইখানের পরে আছে মনে করো 45 মিটার। তাহলে এই 35 মিটার থেকে একটা দৈর্ঘ্য নিলাম এবং 45 মিটার থেকে একটা দূরত্ব নিলাম। তাহলে এই যে দূরত্বটা নিলাম, এখানে কিন্তু লম্ব স্থাপন করি নাই। এখানে 35 মিটার চেইনেস থেকে, অর্থাৎ এই দিক থেকে মেপে আসলে এই পর্যন্ত 35, এটাকে বলা হয় চেইনেস। আর এই 35 থেকে, অর্থাৎ শিকল রেখা থেকে এই অবজেক্টের দূরত্ব, এটাকে বলা হয় অফসেট। তার মনে করি এইটা পাওয়া গেল 12 মিটার। তাহলে এটা এই বিন্দুর চেইনেস 35 এবং অফসেট 12। আবার এই গাছটার জন্য একটা বিন্দু দিলে হবে না, একটা বিন্দু দিয়ে এই গাছটা অনেক জায়গায় হইতে পারে। আর একটা হচ্ছে 45 মিটার দূরত্বে এসে আর একটা তির্যকভাবে একটা অফসেট দূরত্ব নিলাম, মনে করি এটা 15। অর্থাৎ এই 35 মিটারে এসে যদি একটা বৃত্তচাপ আঁকি 12 এবং 45 মিটারে এসে যদি আর একটা বৃত্তচাপ আঁকি 15, তাহলে এই দুইটা বিন্দু যেখানে কাট করবে সেই বিন্দুতে আমার এই গাছটা আছে। তো এইটা হচ্ছে তির্যক অফসেট। যখন আমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে এটা করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে একটা ভিডিও কিভাবে অফসেটগুলি নেওয়া হয়। এই শিকল রেখার সাথে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে লম্ব নেওয়া হলো, অর্থাৎ চেইনেস, অর্থাৎ শিকল রেখার প্রান্ত এটা 5 মিটার। যেহেতু এটা এই প্রান্তটা সমান্তরাল শিকল রেখার সাথে, যার জন্য এটা একই সমান আসছে, 5 মিটার 5 মিটার আসছে। এই ঘটনা সব জায়গায় ঘটবে না, অপর দুই প্রান্তে এরকম হবে না। আমরা 2 মিটার, এবং এটা চেক করার জন্য দুই প্রান্তে দুইটা করে টাই, সবগুলি শেষ বিন্দুতে টাই রাখছে। এখন দেখো 29 মিটার, 21 মিটার, টোটাল শিকল রেখাটার দৈর্ঘ্য নিয়েছে। যদি এখানে অন্য কোনো প্রজেক্ট নেই, শুধু এই বিল্ডিংটা আঁকানোর জন্যই যেহেতু করা হয়েছে, সেই জন্য সুবিধা মতো
আর যেহেতু ওপেন জায়গা আছে, খোলা জায়গা আছে, সেই জন্য একই সমান দৈর্ঘ্যের নেওয়া সম্ভব হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে কীভাবে করা হচ্ছে। এখন বিল্ডিংটার চিত্রটা কিভাবে আঁকানো হচ্ছে, তাহলে এটা একটু খেয়াল করো। এই আমার ফিল্ড বুকটা সম্পন্ন হয়ে গেছে, এটা ফিল্ড বুকে অর্থাৎ প্রত্যেকটা বিন্দু থেকে যে অফসেটগুলি নেওয়া হয়েছে, অর্থাৎ বিল্ডিংয়ের কর্নার পয়েন্টগুলি থেকে অফসেট নেওয়া হয়েছে, লম্ব অফসেট। এবং এই অফসেটগুলির ডিস্টেন্স নিচের ডাটাতে দেখো 5, 5, 5, 29, 21, 5 এগুলি নেওয়া হয়েছে। এইগুলি থেকে আমরা এই বিল্ডিংটার চিত্র কিভাবে আঁকানো হবে দেখো। এই প্রত্যেকটা শিকল রেখা থেকে দেখো লম্ব, শিকল রেখা থেকে লম্বগুলি টানা হয়েছে আগে, এরপর প্রান্তগুলি পয়েন্টগুলি যোগ করে দিয়ে তোমাদের সময় শেষ। তোমাদের একজন কোশ্চেন করছে স্টেশন পয়েন্ট বুঝিনি। স্টেশন পয়েন্ট হচ্ছে শিকল জরিপের মূল বিষয়, এবং এই স্টেশন পয়েন্ট থেকেই শিকলের শুরু এবং শিকলের শেষ, দুইটা জিনিস ইতিমধ্যে কথা বলেছি এগুলি নিয়ে। চেইনেজ হচ্ছে শিকলের শুরু থেকে যেই দূরত্ব গণনা করা হয় সেটা হচ্ছে চেইনেজ, এবং শিকল রেখা থেকে যেই লম্ব বা তির্যক যেই দূরত্ব নেওয়া হয় অবজেক্ট পর্যন্ত সেটা হচ্ছে অফসেট। আর ফিল্ড বুক এটা একটা বই, খাতার মতো, যে খাতাটা আমি একটু চিত্র রাখি, এরকম লম্বা একটা খাতা, যে খাতার এই পাশটা সেলাই করা বা আটকানো থাকে, অর্থাৎ একটা প্রান্ত আটকানো থাকে। এইখানে হচ্ছে ফিল্ড বুকটা এইভাবে থাকে, এখানে তোমার শিকল রেখা যেরকম হবে, এটা এ হলে এখানে এ, এখানে বি, এই শিকল রেখা বরাবর যেখানে অফসেট হবে এইভাবে অফসেট নিব, যে অফসেট যত আসবে। আর এই বরাবর দূরত্বকে বলা হয় চেইনেজ। এ থেকে বি বরাবর দূরত্বকে বলা হয় চেইনেজ। এটা 0, 0 থেকে চেইনেজ, এখানে যত হবে। শিকল রেখার দৈর্ঘ্য যদি অনেক বেশি হয় তাহলে তুমি একাধিক পাতা ব্যবহার করতে পারবা। একই পাতায় একাধিক শিকলের মাপ লিখতে পারবা না, কিন্তু একাধিক পাতায় একই শিকলের নাম লিখতে পারবা। যদি একটা শিকল অনেক লম্বা হয় বা একটা শিকলের অনেক বেশি অবজেক্ট থাকে তাহলে একাধিক পাতা ব্যবহার করবে, এবং খুব ছোট ছোট করে কিছুই লিখতে যাবা না, খুব পরিষ্কার করে স্পষ্ট করে লিখতে হবে। আর এই শিকল রেখার সাথে লম্ব বা তির্যকভাবে যেই দূরত্ব এগুলি হচ্ছে অফসেট, আর এই প্রান্ত বিন্দুগুলি হচ্ছে স্টেশন বিন্দু। এরপর ফিল্ড বুক দুই ধরনের, এক রেখা ফিল্ড বুক, দুই রেখা ফিল্ড বুক। আমরা পরবর্তী ক্লাসে ডিটেইল কথা বলবো, আজকে শুধু অ্যাট এ গ্ল্যান্স বলে যাচ্ছি। এই দেখো, এটা সিঙ্গেল লাইন ফিল্ড বুক বা এক রেখা ফিল্ড বুক, ডবল লাইন ফিল্ড বুক, এই এক রেখা ফিল্ড বুক। এখানে অবজেক্টগুলি এরকম আঁকাই দিলে সুবিধা, পরবর্তীতে যখন রুমে বসে কাজ করতে যাবা, ম্যাপটা যখন আঁকতে যাবা, তখন তো তুমি আর মাঠে থাকবা না, তোমার মাঠ থাকবে তোমার থেকে 20 কিলোমিটার দূরে। তুমি ফিল্ডের থেকে ডাটা নিয়ে এসে বাসায় কাজ করবে বা অফিসে কাজ করবে, কিন্তু এখানে স্পষ্টভাবে প্রত্যেকটি ডাটা লেখা থাকতে হবে। কোনো কাটা ছেঁড়া বা কোনো জিনিস মেমোরির উপর রাখলে হবে না যে এটা আমার মনে থাকবে, পরবর্তীতে আঁকায়ে নিব, এইভাবে করা যাবে না। প্রত্যেকটা তথ্য ফিল্ড বুকে টুকে রাখতে হবে এবং পরিষ্কারভাবে। দরকার হলে তুমি একাধিক পাতা ব্যবহার করবে। এটা হচ্ছে ডবল লাইন ফিল্ড বুক, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ফিল্ড বুক। ফিল্ড বুকে রাখার সতর্কতা, এগুলি আমরা ডিটেইল পরবর্তী ক্লাসে কথা বলবো। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাহিরে যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। হাজিরা দিবে এবং যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের জন্য যে লিঙ্কে